হ্যালো স্টুডেন্টস, তোমাদের ইজি কেমিস্ট্রি ক্লাসে চলে এসেছি। ক্লাস 12 অর্গানিক কেমিস্ট্রি পাঠদান করছিলাম। আজ তোমাদের ক্লাস 12-এর জৈব যৌগের দ্বিতীয় অধ্যায়ের অ্যালকোহল, ফেনল, ইথারের অ্যালকোহল শেষ করেছি। আজকের ফেনল শুরু করব। ফেনলের ফার্স্ট পার্ট শুরু করছি। ফেনল প্রস্তুতি, তার ভৌত এবং রাসায়নিক ধর্ম, তার শনাক্তকরণ এবং বেশ কিছু নতুন বিক্রিয়া আমরা পাবো, সেগুলো নিয়েই ফেনল চলবে। আজকের ফেনলের প্রস্তুতি, ভৌত ধর্ম এবং তার আম্লিক ধর্ম পাওয়া যায়। অ্যালকোহলে যে আম্লিক ধর্ম ছিল না, ফেনলের মধ্যে থাকে, তা নিয়েই এই তিনটে বিষয় নিয়ে ফেনলের পার্ট 1 শুরু করছি। ফেনলস মুখ্যত এখানে আমরা ফেনলের প্রতিস্থাপিত ফেনল নয়, নরমাল ফেনল, বেঞ্জিন বলের উপর ওইজ থাকলে ফেনল বলে, তার প্রস্তুতি, ভৌত ধর্ম, আম্লিক ধর্ম নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে প্রস্তুতি। প্রস্তুতির প্রথম প্রস্তুতি করব আমরা শিল্প প্রস্তুতি, অর্থাৎ শিল্পে মানে বৃহদায়তনে বেশি পরিমাণ ফেনল প্রস্তুত হয় প্রধানত দুটো পদ্ধতিতে। একটা হলো ক্লোরোবেঞ্জিন থেকে। ক্লোরোবেঞ্জিন থেকে কি পদ্ধতি? এটা অলরেডি আমরা আগে পড়েছি, ডাউ পদ্ধতি। ডাউ পদ্ধতি আমরা ক্লোরোবেঞ্জিন যখন পড়ি তখন ডাউ পদ্ধতি পড়েছিলাম। সেই ডাউ পদ্ধতিতে ক্লোরোবেঞ্জিন থেকে আমরা ফেনল তৈরি করব। ক্লোরোবেঞ্জিন সহজে ক্লোরিন প্রতিস্থাপিত হয় না, তবে ড্রাস্টিক কন্ডিশন, অর্থাৎ জলীয় NaOH উচ্চ চাপ উচ্চ থাকে, 300 atm চাপে 350 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ক্ষারের সঙ্গে ক্লোরোবেঞ্জিন বিক্রিয়া করে কি তৈরি করে? প্রথম স্টেপে তৈরি হয় সোডিয়াম ফেনেট। এই সোডিয়াম ফেনেটে লঘু অ্যাসিড দিলে, লঘু অ্যাসিড মানে H3+ দিলে কিন্তু আমরা ফেনল পেয়ে থাকি, এবং এটা মোটামুটি শিল্প পদ্ধতিতে এই ক্লোরোবেঞ্জিন থেকে ফেনল তৈরি করা হয়ে থাকে। দ্বিতীয় পদ্ধতি কিউমিন থেকে। পদ্ধতির নাম কিউমিন ফেনল পদ্ধতি। কিউমিন ফেনল পদ্ধতি। এই পদ্ধতিতে বর্তমানে সবচেয়ে বেশি পরিমাণে ফেনল তৈরি হয় বিশ্বে যত ফেনল তৈরি হয় কিউমিন ফেনল পদ্ধতিতে। প্রশ্ন আছে কিউমিনটা কি? কিউমিন হলো আইসোপ্রোপাইল বেঞ্জিন CH3 অর্থাৎ প্রোপেনের দ্বিতীয় কার্বনে একটা H চলে গিয়ে ফিনাইল গ্রুপ এসছে, একে বলে কিউমিন। এই কিউমিন থেকে আমরা ফেনল তৈরি করা হয় শিল্প পদ্ধতি। কি করে? প্রথমে কিউমিনকে বায়ু মাধ্যমে 130 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা। বায়ু মানে কি? এখানে অক্সিজেন আছে, অক্সিজেন দ্বারা কিউমিনের জারণ ঘটে 130 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। কি তৈরি হয়? এই অক্সিজেন কিউমিনের, দেখো বেঞ্জিন বলে, এইখানটা একটু কারেকশন করে দিচ্ছি, দেখে নাও। CH ছিল, CH এ যদি বন্ডটি এখানে CH-টাকে দেখাই, এই অক্সিজেনের এই CH বন্ধনে ইনসারশন ঘটবে, মানে তার প্রবেশ ঘটবে। কি তৈরি করবে? এই কার্বনের দুদিকে যে মিথাইল গ্রুপ ছিল, মিথাইল গ্রুপ থাকবে, এইখানে দুটো অক্সিজেন প্রবেশ করে পারক্সি লিংকেজ তৈরি করলো। ফেনল পারক্সি, ফেনল যা ছিল সেটা কিন্তু ফেনল এখন কিউমিন। এর নাম হচ্ছে কিউমিন হাইড্রোপারক্সাইড। কেন? এই পার্টটা হচ্ছে কিউমিন, তার পারক্সি গ্রুপ আছে হাইড্রোপারক্সাইড। কিউমিন হাইড্রোপারক্সাইড এই যৌগের নাম। এই কিউমিন হাইড্রোপারক্সাইডকে লঘু H2SO4 দ্বারা বিক্রিয়া ঘটালে, এটাও প্রায় 90 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বিক্রিয়া ঘটালে এখানে বিয়োজন, একটা পুনর্বিন্যাস বিয়োজন ঘটে যায়। কি ঘটে দেখো, এই বন্ডটা
ভেঙে এখানে যাবে আর OH অপসারিত হবে, OH অপসারিত হয়ে এই যে বন্ধন ভেঙে গিয়ে সে এখানে চলে আসবে, অর্থাৎ এই বন্ধন কার্বন এর সঙ্গে ডাবল বন্ড করলো, সঙ্গে সঙ্গে OH ঘুরে এসে এখানে যুক্ত, লাভ কি হলো, OH যে OHটা ছিল হাইড্রোপারঅক্সাইডের OH সে বেঞ্জিনের সঙ্গে যুক্ত হয়ে ফেনলে রূপান্তরিত হলো। মজার ব্যাপার, এই বিক্রিয়া দ্বারা অ্যারোমেটিক যৌগ ফেনল এবং দেখো এখানে CH3C এখানে ডাবল বন্ড তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ CH3C ডাবল বন্ড CH3 কি পাচ্ছি, কিটোন তৈরি হলো, ফেনল আর অ্যাসিটোন তৈরি হলো, ফেনল আর অ্যাসিটোন। ফেনল অ্যাসিটোন দুটো যেহেতু অ্যারোমেটিক আর অ্যালিফেটিক, সহজে পাতন করে আবার পৃথক করতে পারি। কিউমিন ফেনল পদ্ধতি দ্বারা আমরা সহজে শিল্প পদ্ধতিতে কিউমিন থেকে ফেনল পাই। এই কিউমিনটা তৈরি করা হয় কি করে, কিউমিনটা দেখো আইসোপ্রোপাইল বেঞ্জিন যেটা তৈরি করা হয়, আমরা যদি প্রোপাইল ক্লোরাইডে ফ্রিডল-ক্রাফট রিঅ্যাকশন করি সেখানে কিন্তু বেঞ্জিনটা এখানে যুক্ত হয়, প্রোপাইল বেঞ্জিন না হয়ে আইসোপ্রোপাইল বেঞ্জিন পাওয়া যায়। আরো একটা পদ্ধতি আমরা পাই, বেঞ্জিনের সঙ্গে যদি প্রোপিনকে বিক্রিয়া ঘটাই, বেঞ্জিনের সঙ্গে প্রোপিন H3PO ফসফরাস অ্যাসিড তাপে কি তৈরি হয়, এটাও ফ্রিডল-ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া দ্বারা কিউমিন তৈরি করা যায়, অর্থাৎ এই বেঞ্জিন রিং এর এই কার্বনের সঙ্গে অ্যাটাচমেন্ট ঘটে, ফলে এই কিউমিনটা, এটা কিন্তু দেখালাম কি কারণে না, কিউমিনটা কি করে তৈরি করে, বেঞ্জিন থেকে কিউমিন এভাবে তৈরি হয়, কখনো কখনো চেন বিক্রিয়া দিয়ে দেয়, বেঞ্জিন থেকে ফেনল, বেঞ্জিন থেকে কিউমিনে যাওয়া হবে, কিউমিনের পরের স্টেপে কিউমিন ফেনল পদ্ধতিতে আমরা ফেনল প্রস্তুত করতে পারি। তাহলে আমরা শিল্প পদ্ধতি দুটো জানলাম, একটা ক্লোরোবেঞ্জিন থেকে, দ্বিতীয় হচ্ছে কিউমিন থেকে। কিউমিন হাইড্রোপারঅক্সাইড অবশ্যই মনে রাখবে কি করে তৈরি করা হয়, পরের স্টেপে আমরা পাই ফেনল ও কিটোন অ্যাসিটোন, অর্থাৎ অ্যারোমেটিক এবং অ্যালিফেটিক যৌগ আমরা তৈরি করতে পারি ফেনল, এবং দুটো যৌগ গুরুত্বপূর্ণ দুটো জৈব যৌগ তৈরি করা যায়। 3 নম্বর গ্রিগনার্ড বিকারক থেকে, গ্রিগনার্ড বিকারক থেকে, এটা কিন্তু এবার শিল্প পদ্ধতি নয়, সাধারণ বা পরীক্ষাগার প্রস্তুতি, সাধারণ প্রস্তুতি। বিতে চলে এলাম, সাধারণ প্রস্তুতি, সাধারণ যে বিভিন্ন অন্যান্য জৈব যৌগ থেকে কি করে তৈরি করা যায়, গ্রিগনার্ড পদ্ধতি। গ্রিগনার্ড নিলাম ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, তাতে অক্সিজেনের এখানে যুত যৌগ তৈরি করবে, ও বন্ড ও ম্যাগনেসিয়াম ব্রোমাইড। তারপরে স্টেপে আমরা যদি এখানে কি দিই, লঘু অ্যাসিড H3O+ দিলেই কিন্তু এখানে এইটা অপসারিত হবে, তৈরি হয়ে গেল ফেনল। এখানে কিন্তু জল দিলে হবে না, শুধু জল দিলে হবে না, শুধু জল দিলে কিন্তু গ্রিগনার্ডে তৈরি হয় বেঞ্জিন, কিন্তু এখানে কি দেওয়া হয়েছে, এখানে লঘু অ্যাসিড, তৈরি হয়ে গেল ফেনল, আর ম্যাগনেসিয়ামের সঙ্গে যা হয়ে থাকে আর OH তৈরি হয়। তাহলে ফেনল আমরা গ্রিগনার্ড থেকেও আমরা ফেনল তৈরি করতে পারি। 4 নম্বর বেঞ্জিন সালফোনিক অ্যাসিড থেকে, বেঞ্জিন সালফোনিক অ্যাসিড থেকে 4 নম্বর প্রস্তুতি, বেঞ্জিন গুরুত্বপূর্ণ বেঞ্জিন তৈরি করা হয় বেঞ্জিন সালফোনিক অ্যাসিড থেকে। বেঞ্জিনে যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে সালফোনেশন করি, তার যে প্রোডাক্ট হয় তাকে বলে সালফোনিক বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। বেঞ্জিনের উপর SO3H বেঞ্জিন সালফোনিক অ্যাসিড, বেঞ্জিন সালফোনিক অ্যাসিডকে NaOH দ্রবণ, এটা যেহেতু অম্লধর্মী তাহলে ক্ষারের সঙ্গে বিক্রিয়া কি তৈরি হবে, প্রথম স্টেপে এক লবণ তৈরি হবে SO3Na, সালফোনিক অ্যাসিড সোডিয়াম বেঞ্জিন সালফোনেট, সোডিয়াম বেঞ্জিন সালফোনেট তৈরি হলো। সোডিয়াম বেঞ্জিন সালফোনেটে কঠিন NaOH, এটা কিন্তু অবশ্যই মনে থাকবে, এটা জলীয় দ্রবণ ছিল, এটা সলিড দেওয়া হলো, সলিড সোডিয়াম হাইড্রোক্সাইড 350 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, এখানে দ্রবণ, এই দুটো স্টেপ কিন্তু একসঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে করলে কিন্তু হবে না,
কি করতে হবে, প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দিয়ে সোডিয়াম সালফেট ঘটিত লবণ, তারপরে স্টেপে কঠিন সোডিয়াম হাইড্রোক্সাইড উত্তপ্ত করলে কি হবে, সালফার ডাই অক্সাইড অপসারিত হয় এবং সোডিয়াম ফেনেট ONA সোডিয়াম ফেনেট তৈরি হয়। এর নাম সোডিয়াম ফেনেট। এই সোডিয়াম ফেনেট যেহেতু লবণ, তাই একে আবার H3+ অ্যাসিড মাধ্যমে আর্দ্র বিশ্লিষ্ট করলে পাওয়া যায় ফেনল OH। আর এখানে যে কোনো HCl নিলে সোডিয়াম ক্লোরাইড বেরোবে, যদি লঘু H2SO4 দিই সোডিয়াম সালফেট হিসেবে অপসারিত হবে। তাহলে বেনজিন সালফোনিক অ্যাসিড থেকে আমরা ফেনল এই স্টেপে আমরা প্রস্তুত করতে পারি। গুরুত্বপূর্ণ ফেনলের এই রূপান্তরগুলো অবশ্যই ভালো করে মাথায় রাখবে। এবার দেখো, এটা হয়ে গেল 4 নম্বর হয়ে গেল। এবার আমরা আসছি 5 নম্বর প্রস্তুতি। সাধারণ আমরা করতে পারি বেনজিন, এটাও গুরুত্বপূর্ণ একটি যৌগ, বেনজিন ডায়াজোনিয়াম লবণ থেকে। ডায়াজোনিয়াম লবণ থেকে আমরা তৈরি করতে পারি। ডায়াজোনিয়াম লবণ তোমরা নাম শুনেছো, এর আগে আমি বলেছি এর সম্পর্কে। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড জানি, এখানে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড দিয়ে সাধারণত প্রস্তুত করা হয় না, বেনজিন ডায়াজোনিয়াম সালফেট, বেনজিন ডায়াজোনিয়াম সালফেট দিয়ে প্রস্তুত। H2SO4 একটা H চলে গিয়েছে, বাইসালফেট, বেনজিন ডায়াজোনিয়াম বাইসালফেট, এইটা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের পরিবর্তে একে যদি আমরা H3O+ দেওয়া হয়, আম্লিক মাধ্যমে উত্তপ্ত করা হয়, এই সহজে কোথায় রূপান্তরিত হয়ে যাবে, ফেনলে যায়। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড না হয় না কেন, না বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড দিয়ে যদি আম্লিক মাধ্যমে উত্তপ্ত করা হয়, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে কিছু করে ফেনলের সঙ্গে সঙ্গে ক্লোরোবেনজিন তৈরি হয়ে যায়। তাই এখানে ক্লোরোবেনজিন না নিয়ে চেষ্টা করতে হবে কোনো জায়গায় রূপান্তর হয়তো এটা থেকে ফেনল পাওয়া যাবে ক্লোরোডায়াজোনিয়াম ক্লোরাইড, কিন্তু প্রস্তুতি যখন আমরা করব তখন কিন্তু অবশ্যই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড না নিয়ে কি করবে, বেনজিন ডায়াজোনিয়াম সালফেট নিয়ে কাজ করবে। কেন হবে না, ক্লোরাইড নিয়ে কাজ করলে কি সমস্যা, ক্লোরাইড নিয়ে কাজ করলে কিছু পরিমাণে ক্লোরোবেনজিন উৎপন্ন হয়ে যায় ফেনলের সঙ্গে, ফলে দুটোকে পৃথক করার সমস্যা হয়ে যায়, উৎপাদনের ক্ষেত্রে মিশ্রণ তৈরি হয়ে যাচ্ছে, এটা মাথায় রাখবে। বেনজিন ডায়াজোনিয়াম লবণ থেকে হলো 6 নম্বর এবং শেষ প্রস্তুতি আমরা করব স্যালিসাইলিক অ্যাসিড থেকে। স্যালিসাইলিক অ্যাসিড থেকে, স্যালিসাইলিক অ্যাসিড থেকেও আমরা ফেনল তৈরি করতে পারি। কেন, স্যালিসাইলিক অ্যাসিডে অলরেডি এই স্যালিসাইলিক অ্যাসিডে OH গ্রুপ আছে, তার মূল লক্ষ্য কি হবে না, OH গ্রুপ আছে ফেনল, তাহলে এই গ্রুপটা যদি অপসারিত করে দেওয়া যায়, অর্থাৎ এই অ্যাসিড গ্রুপ যদি না থাকতো এটা ফেনল হতো, তাহলে অ্যাসিড গ্রুপে তাড়াতে হবে। অ্যাসিড গ্রুপ তাড়ানো হয় কি করে, ডিকার্বক্সিলেশন, অবশ্যই মাথায় আছে। ডিকার্বক্সিলেশন করার আগে এখানে সোডিয়াম সল্ট তৈরি করতে হয়। প্রথমে সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া, সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে, সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু ONA বিক্রিয়া করে না, করে গেল কে, অ্যাসিড কি তৈরি করবে, সোডিয়াম হাইড্রোক্সাইড, দুজনেই এখানে করে যাবে, সরি এখানে দুজনেই করে যাবে লবণ। এখানে যদি আমরা সোডা লাইন তাপ দিই, NaOH প্লাস ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ, একে বলে সোডা লাইন, এখানে তাপ দিলেই কিন্তু ডিকার্বক্সিলেশন বিক্রিয়া ঘটে ONA বেরিয়ে গেল, এরপরে H3O+ দিলে ONA সোডিয়াম ফেনেট হবে, যেহেতু এখানে বেস দিয়েছিলাম, বেসের সঙ্গে যেহেতু ফেনল মৃদু অম্লধর্মী হলেও এটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, অ্যালকোহল করে না, কিন্তু ফেনল সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে। তাহলে ফেনল সোডিয়াম ফেনক্সাইড, এই সোডিয়াম ফেনক্সাইডে আর এই যে কার্বন গ্রুপটা কিন্তু সোডিয়াম কার্বনেট রূপে অপসারিত হয়ে যায়, Na2CO3 রূপে এই কার্বন অপসারিত হয়ে গেল সোডিয়াম ফেনেট, H3O+ দিলে তৈরি হয়ে গেল ফেনল। তাহলে আমরা 6টা এটা কত নম্বর হলো, 6 নম্বর স্যালিসাইলিক অ্যাসিড থেকে। প্রথম শিল্প পদ্ধতি ক্লোরোবেনজিন থেকে, দ্বিতীয় কিউমিন থেকে, তৃতীয় বেনজিন সালফোনিক অ্যাসিড থেকে,
চতুর্থ ভিগ্নার্ড বিকারক, পঞ্চম আমরা প্রস্তুত করেছি বেঞ্জিন ডায়াজোনিয়াম সালফেট থেকে, এবং সর্বশেষ স্যালিসাইলিক অ্যাসিড থেকে আমরা ফেনল তৈরি করতে পারি উপযুক্ত বিকারক যোগ করে। তাহলে আমাদের ফেনল প্রস্তুতি শেষ। ফেনলকে আমরা এইভাবে শিল্পে এবং ল্যাবে আমরা প্রস্তুত করতে পারি জানলাম। এবার ভৌত ধর্ম, ফেনল তো আমরা জানলাম, ফেনল কি সেটা জানবো। ভৌত ধর্ম অর্থাৎ ভৌত কি অবস্থায় সে থাকে। ফেনল একটি বর্ণহীন কেলাসাকার যৌগ, কিন্তু ফেনল কিন্তু তরল নয়, ফেনল কিন্তু সলিড কেলাসাকার যৌগ। গন্ধ হালকা একটা ফেনলিক গন্ধ পাওয়া যায়। ফেনলের আর একটা নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড বলে। এটাকে কার্বনিক নয়, কার্বলিক, কার্বলিক অ্যাসিড নামে ডাকা হয়। এই কার্বলিক অ্যাসিড নামটা অনেকেই জানে, কেমিস্ট্রি না পড়লেও অনেকে বাড়ি ঘরে জানে। কি না, সাপ তাড়ানোর জন্য নাকি কার্বলিক অ্যাসিড দেওয়া হয়। ঠিক, একটা বিশেষ গন্ধের জন্য নাকি সাপ বাড়িতে আসে না কার্বলিক অ্যাসিড রাখলে। এখন একটা প্রশ্ন এখানে আসে, কার্বলিক অ্যাসিড বর্ণহীন কেলাসাকার পদার্থ, কিন্তু দেখা যাচ্ছে ল্যাবে বা বাড়িতে যদি কার্বলিক অ্যাসিড আনা হয় তাকে একটা পিঙ্ক কালারের সলিড হালকা পিঙ্ক বর্ণ হয়ে যায়। কেন এই বর্ণটা কোথায়? নিজে তো বর্ণহীন, তবুও বায়ু মুক্ত অবস্থায় কিছুদিন যদি ফেনলকে রাখা যায় আলো এবং বায়ুর সংস্পর্শে, ফেনল জারিত হয়ে কুইননে রূপান্তরিত হয়। মুক্ত অবস্থায় ফেনল বর্ণ কি বর্ণ ধারণ করে না? গোলাপি বর্ণ, গোলাপি কেলাসাকার। কেন? সেই প্রশ্নের উত্তর কি না, ফেনলকে যখন আমরা মুক্ত বায়ুতে রাখা হয়, অর্থাৎ বায়ু মানে অক্সিজেন, বায়ুতে রাখা হয়েছে, আলো আছে, আলোর উপস্থিতিতে জারিত হয়, জারিত হয়ে কুইনন তৈরি করে। এই কুইনন যেটা তৈরি হলো, এর সঙ্গে সঙ্গে ফেনলের যে পাত্রে ফেনল আছে, সেই মানে যেগুলো রূপান্তর হলো না, সেই ফেনলের সঙ্গে যুক্ত হয়ে যুত যৌগ, রঙিন যুত যৌগ তৈরি করে। রঙিন যুত যৌগ তৈরি করে পিঙ্ক বর্ণের বা গোলাপি বর্ণের, যা ফেনলের সঙ্গে মিশ্রিত হয়ে থাকায় এটা রঙিন, রঙিন যুত যৌগ। কি করে? এ যখনই পাত্রের মধ্যে থাকছে, পাত্রে যে বিশুদ্ধ ফেনল যা বর্ণহীন, তার মধ্যে এই রঙিন যুত যৌগ মিশে থাকার ফলে পাত্রের মধ্যে উপস্থিত ফেনল বিশেষ বর্ণযুক্ত হয়ে যায়। এটা অবশ্যই মাথায় রাখবো। এটা কুইনন তৈরি হচ্ছে, কুইনন যুক্ত হয়ে এই যুত যৌগ তৈরি করে ফেনল ডট ডট ডট, এই ফেনলের OH এর সঙ্গে আর একটি কুইননের একটা যুত যৌগ তৈরি হয়। তাহলে ফেনলকে মুক্ত অবস্থায় রাখা ঠিক হবে না, কেন ওর মধ্যে এই জটিল যুত যৌগের মিশ্রণ তৈরি হয়ে যায়। অবস্থা জানলাম, অবস্থা আমাদের জানা হলো। এবার জানবো কি না, দ্রাব্যতা। কোথায় দ্রবীভূত হয়? অ্যালকোহল যদি জলে দ্রবীভূত হয়, ফেনলও জলে সহজে দ্রবীভূত হতে পারে। কেন? ফেনল জলের সঙ্গে দ্রাব্যতা স্ফুটনাঙ্ক যদি আসে, মাথায় অবশ্যই বারবার মাথায় রাখার চেষ্টা করবে যে হাইড্রোজেন বন্ড ফরমেশন করছে কিনা। ফেনল জলের সঙ্গে হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে, তাই ফেনল দেখো, এটা ফেনলের H অক্সিজেনের সঙ্গে আছে, জলের সঙ্গে জলের অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন বন্ড, আবার একটা এখানে ফেনল আসবে। ঠিক এইভাবে জল ও ফেনলের মধ্যে হাইড্রোজেন বন্ড গঠিত হয় বলে কি হয় না, ফেনল জলে দ্রবীভূত হয়। কিন্তু ফেনলের এই বড় অংশ থাকার অর্থাৎ কি, এটা জল বিকর্ষী একটি গ্রুপ, হাইড্রোকার্বন গ্রুপ।
জল বিকর্ষী বড় গ্রুপ থাকায় অ্যালকোহল অপেক্ষা কিন্তু ফেনলের জলের দ্রাব্যতা কম। এই বড় অংশ মিথাইল অ্যালকোহল দেওয়া হলো বা ইথানল আর ফেনল, কার জলের দ্রাব্যতা বেশি? তুলনামূলকভাবে ইথানলের, কারণ ইথানলের যে জল বিকর্ষী ওয়াটার রিপেলিং পার্টটা ছোট থাকে, কিন্তু এর গ্রুপটা বড় থাকার ফলে জলের দ্রাব্যতা এর তুলনামূলকভাবে কম হয়। স্ফুটনাঙ্ক, এবার স্ফুটনাঙ্ক যাচ্ছে 3 নম্বর যে ধর্ম, স্ফুটনাঙ্ক অর্থাৎ বয়লিং পয়েন্ট, এর স্ফুটনাঙ্ক কিন্তু তুলনামূলকভাবে বেশি হয় অন্যান্য জৈব যৌগ বলতে হাইড্রোকার্বন, বেঞ্জিন অথবা টলুইন অপেক্ষা ফেনলের স্ফুটনাঙ্ক বেশি হয়। ফেনলের স্ফুটনাঙ্ক টলুইনের চেয়েও বেশি হয়, বেঞ্জিনের চেয়েও বেশি। ক্রম, স্ফুটনাঙ্কের ক্রম যদি সাজানো হয়, বিপির ক্রম কেন হয় না? মুছে ফেললাম। ফেনল নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড গঠন করতে পারে, হাইড্রোজেন বন্ডিং। কি ধরনের? না ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড কে তৈরি করে? না ফেনল তৈরি করে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। এটা কি করে হয়? অবশ্যই ওই জলের সঙ্গে যেরূপ হয়েছিল ঠিক সেইভাবেই নিজেদের মধ্যেও ফেনল, অক্সিজেন, এখানে আরেকটা নিচে ফেনল আছে, এইভাবে জিগজাগ ওয়েতে এর সঙ্গে আবার একটা এখানে ফেনল আসবে। অর্থাৎ ফেনল এখানে কি আছে? এদিকে একটা হাইড্রোজেন আছে, কার? আরেকটি ফেনলের এইভাবে একটি ফেনল উপর দিকে, একটি ফেনল নিচে থেকে, এবার জিগজাগ ওয়েতে এই ফেনলগুলো নিজেদের মধ্যে আন্তরাণবিক বা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড থাকার পরে এটা অ্যাসোসিয়েশন বা সংগুণিত অবস্থায় থাকে, সংগুণিত বা অ্যাসোসিয়েটেড হয়ে থাকে। এই অ্যাসোসিয়েশনের ফলে যে অ্যাসোসিয়েটেড মলিকিউলগুলো তারা একসঙ্গে সংঘবদ্ধ থাকে, ভাঙতে বেশি পরিমাণ তাপ লাগে, ফলে ফেনলের স্ফুটনাঙ্ক গলনাঙ্ক তুলনামূলকভাবে টলুইন বা বেঞ্জিন অপেক্ষা বেশি হয়। স্ফুটনাঙ্ক গলনাঙ্কের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডটা ভেরি ইম্পর্টেন্ট, হাইড্রোজেন বন্ডটা বলতে হবে। সংগঠিত বা অ্যাসোসিয়েশন হয়ে থাকে, ভাঙতে বেশি তাপ লাগে, তাই এর স্ফুটনাঙ্ক বেশি হয়। এইবার একটা কোশ্চেন এখানে স্ফুটনাঙ্কতে থাকে, ক্লাস 11এও ছিল হাইড্রোজেন বন্ডে, অর্থোনাইট্রোফেনল আর প্যারানাইট্রোফেনল। দেখো এই দুটো যৌগ আমি সংকেত দিচ্ছি, এটার নাম হচ্ছে অর্থোনাইট্রোফেনল আর এইটা হলো প্যারানাইট্রোফেনল। অর্থোনাইট্রোফেনল, প্যারানাইট্রোফেনল, কার স্ফুটনাঙ্ক বেশি? প্রশ্ন থাকে অর্থোনাইট্রোফেনল উদ্বায়ী, মানে স্ফুটনাঙ্ক অনেক কম, যেখানে প্যারানাইট্রোফেনলের স্ফুটনাঙ্ক অনেক বেশি। অর্থোনাইট্রোফেনল অপেক্ষা প্যারানাইট্রোফেনলের বয়লিং পয়েন্ট অনেক বেশি হয়। কেন? দুটোই তো OH আছে, দুটোই তো হাইড্রোজেন বন্ড করার ক্ষমতা আছে, দুটোই হাইড্রোজেন বন্ড করলেও অর্থোনাইট্রোফেনল কি ধরনের হাইড্রোজেন বন্ড করে? না এই হাইড্রোজেন বন্ড করে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড, অর্থাৎ আন্তর আণবিক হাইড্রোজেন বন্ড তৈরি করে। কে? না অর্থ। কেন? না অর্থ OH গ্রুপ আর নাইট্রো গ্রুপ কাছাকাছি থাকায় OH গ্রুপের H আর নাইট্রো গ্রুপের O, এটা অসমযোজী বন্ধন, তার সঙ্গে এখানে হাইড্রোজেন বন্ড হয়ে থাকে, ফলে একই অণুর মধ্যে OH ও নাইট্রো গ্রুপ হাইড্রোজেন বন্ড দ্বারা সংযুক্ত হয়ে থাকার ফলে এই অণুটি আরেকটি অণুর সঙ্গে হাইড্রোজেন বন্ড ফরমেশন করতে পারে না। অর্থোনাইট্রোফেনল ইন্ট্রামলিকুলার H বন্ড, কার মধ্যে? ফলে অ্যাসোসিয়েশন হয় না, এখানে অ্যাসোসিয়েশন হয় না। কেন অ্যাসোসিয়েশন হচ্ছে না? না যেহেতু একই অণুর মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি হচ্ছে, ফলে অণুগুলো বিচ্ছিন্ন অবস্থায় থাকে, একটা অণুর সঙ্গে আরেকটা অণু হয় না, হাইড্রোজেন বন্ড ফরমেশন হচ্ছে না, একই অণুর মধ্যেই তারা
হাইড্রোজেন বন্ড তৈরি করে ফেলেছে, আর সম্ভব হচ্ছে না আর একটি অণুর সঙ্গে করতে। কিন্তু প্যারানাইট্রোফেনল কিন্তু একটি অণুর সঙ্গে আর একটি অণুর হাইড্রোজেন বন্ড তৈরি হয়। দেখো OH, এই H এর সঙ্গে আর একটি ওই নাইট্রো গ্রুপের অক্সিজেন প্যারা পজিশনের অর্থাৎ আরেকটি অর্থোনাইট্রোফেনলের সঙ্গে হাইড্রোজেন বন্ড। এখানেও দেখো, এখানেও কি আছে, NO2 আছে, তার অক্সিজেনের সঙ্গে আবার এপাশে একটি অণু যুক্ত হয়। ফলে প্যারানাইট্রোফেনলের একটি অণুর সঙ্গে আরেকটি অণু, এই অণুর সঙ্গে আরেকটি অণু, এর অনবরত একটি শৃঙ্খল আকারে প্যারানাইট্রোফেনলের হাইড্রোজেন বন্ড তৈরি হয়। এটা হচ্ছে ইন্টারমলিকুলার বা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড তৈরি হচ্ছে। ফলে এখানে অ্যাসোসিয়েশন বা সংগনিত থাকছে, যা ভাঙতে বেশি পরিমাণ শক্তি লাগে। তাই প্যারানাইট্রোফেনলের এটা অর্থ, তাই প্যারানাইট্রোফেনলের স্ফুটনাঙ্ক অর্থোনাইট্রোফেনল অপেক্ষা বেশি হয়। মূল কথা দুটো মনে রাখতে হবে, বলতে হবে, তোমাদের লিখতে হবে যে অর্থোনাইট্রোফেনলের হাইড্রোজেন বন্ড কি ধরনের হাইড্রোজেন বন্ড হয়? ইন্ট্রা বলা অন্ত আণবিক হাইড্রোজেন বন্ড। সেখানে একই অণুর মধ্যে তৈরি হচ্ছে বলে অ্যাসোসিয়েশন বা সংগনিত থাকতে পারছে না। এখানে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড একটি অণুর সঙ্গে আরেকটি অণুর সংযুক্ত হয়ে থাকে এবং অতিকায় অনুরূপে অবস্থান করতে পারে। অণুর মধ্যে আকর্ষণ থাকায় তা ভাঙতে বেশি শক্তি লাগে, তাই এর বয়েলিং পয়েন্ট বেশি হয়। তাহলে ভৌত ধর্ম মুখ্যত দ্রাব্যতা, স্ফুটনাঙ্ক নিয়েই প্রশ্ন আসে, এ দুটো অবশ্যই বলে দিলাম। এবার চলে আসি রাসায়নিক ধর্মের। এবার ফেনলের ভৌত ধর্ম হয়ে গেছে, রাসায়নিক ধর্ম যাব। রাসায়নিক বিক্রিয়াগুলো করার আগে ফেনলের একটি বিশেষ ধর্ম আছে যা অ্যালকোহলে ছিল না, বা এর আগে যে অ্যালকোহল বা অ্যালকিল হ্যালাইড পড়েছি এই ধর্মটা কারোর মধ্যে পাওয়া যায়নি, কিন্তু ফেনলের মধ্যে আছে। রাসায়নিক ধর্মের মধ্যে আম্লিক ধর্ম, তারপরের ক্লাসে আমি এর রাসায়নিক বিক্রিয়াগুলো দেখাবো। আজকে আম্লিক ধর্ম নিয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু ফেনলের আম্লিক ধর্ম নিয়ে বেশ কিছু প্রশ্ন এসে থাকে, এটা তোমাদের ভালো করে বোঝা দরকার। আম্লিক ধর্ম, আম্লিক ধর্মের ক্রমে যদি সাজানো হয়, ক্রমটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড মানে বুঝতে পেরেছো আম্লিকতা বেশি হবে, তারপরে তার কার চেয়ে বেশি না ফেনলের চেয়ে বেশি হয়, তারপরে অ্যালকোহল। অ্যালকোহলের আম্লিক ধর্ম নেই বলতে গেলে হয়, কিন্তু ফেনলের মধ্যে আম্লিক ধর্ম আছে। তবে সেই আম্লিক ধর্মটা কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড যে কম আছে, এর মধ্যে কিন্তু অম্ল ধর্ম পাওয়া যায়। কেন, কারণ কি? আম্লিক ধর্মের কারণটা এবার বলছি, ভালো করে বোঝার চেষ্টা করো তোমরা। এটা হলো ফেনল, আমি এখানে বেঞ্জিন রিং না দিয়ে বন্ড দিয়ে প্রকাশ করছি, একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। ফেনলে যদি জল দেওয়া হয় জলীয় মাধ্যমে, ফেনলে অ্যাকোয়াস জলে কি তৈরি করে না OH মাইনাস, O মাইনাস, আর জলে একটা H প্লাস চলে গিয়ে H3O প্লাস, অর্থাৎ H3O প্লাস হওয়ার মূলে কি আছে, তার আম্লিক ধর্ম কি করে আছে, এর মধ্যে কি আছে, জল প্লাস H প্লাস। H প্লাসটা কোথা থেকে দিয়েছে না, এই যে বন্ধন বেঞ্জিনের সঙ্গে যুক্ত অক্সিজেন OH, এই সমযোজী বন্ধনে ইলেকট্রন জোড় কোন দিকে আসে, অক্সিজেনের দিকে। এই বন্ধনে ব্রেক হয়, H প্লাস নির্গত হয় এবং অক্সিজেনের লোন পেয়ার থেকে যায়, দুটো লোন পেয়ার ছিল, আর একটা এসে ঋণাত্মক চার্জ হচ্ছে, এটাকে বলে ফেনক্সাইড আয়ন। ফেনক্সাইড আয়ন অনুবন্ধী ক্ষার, এটা মনে অনুবন্ধী বেসও বলা হয়। অনুবন্ধী, এই ধারণা একটা পরিষ্কার তোমাদের, কনজুগেট বেস বা অনুবন্ধী ক্ষার বলা হয়, কনজুগেট বেস বা অনুবন্ধী ক্ষার। এইরূপ অ্যালকোহলের ক্ষেত্রে হলো, প্রশ্ন আছে অ্যালকোহলের ক্ষেত্রে হয়, এর ক্ষেত্রে কেন হলো? এবার ব্যাখ্যাটা শোনার চেষ্টা, বোঝার চেষ্টা করো।
বেঞ্জিনের OH এর যেহেতু OH গ্রুপটি বেঞ্জিন বলয়ের এই কার্বনটা কি sp2 কার্বন, এটা হচ্ছে sp2 কার্বনের সঙ্গে সংযুক্ত আছে OH মূলকটি বেঞ্জিনের sp2 কার্বনের সঙ্গে সংযুক্ত থাকা sp2 কার্বন, এই কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ফলে এও কি করে ইলেকট্রন টানে নিজের দিকে, ফলে অক্সিজেনের উপর ইলেকট্রনের ঘাটতি থাকায় অক্সিজেন পুনরায় অক্সিজেন হাইড্রোজেনের বন্ধন, সেই ইলেকট্রনটা অক্সিজেন দিয়ে ড্র হয় খুব সহজে, ফলে এই বন্ধনটা ভেঙে গিয়ে H+ সহজে বের হতে পারে। H+ বেরিয়ে গেল ফেনক্সাইড আয়ন। আর একটা তথ্য আছে, তোমরা নিশ্চয়ই জানো যে কোনো অ্যাসিডের আম্লিকতা নির্ভর করে অ্যাসিডটি জলীয় দ্রবণে আয়নিত হয়ে H+ দেওয়ার পর যে অনুবন্ধী ক্ষারক যে ঋণাত্মক অ্যানায়নটা তৈরি করে, তার স্থায়িত্ব যদি বেশি হয়, এটা কিন্তু স্থায়ী, এই স্থায়িত্ব যদি বেশি হয় জলীয় দ্রবণে H+ আয়নের স্থায়িত্ব বেশি হবে, ফলে দ্রবণটি যৌগটি অ্যাসিড হিসেবে দেখাবে। এর যদি স্থায়িত্ব কম হতো সঙ্গে সঙ্গে আবার এর সঙ্গে সংযুক্ত হয়ে যেতে পারতো, কিন্তু এর স্থায়ী পাওয়ায় দ্রবণে কিভাবে স্থায়িত্ব পাচ্ছে সেটা আবার দেখো। এই দ্রবণে স্থায়ী, কিন্তু ফেনক্সাইড আয়ন দ্রবণে স্থায়ী। অ্যালকোহল থেকে যে যদি অ্যালকক্সাইড আয়ন পাওয়া যায়, অ্যালকোহল থেকে অ্যালকক্সাইড আয়নগুলো কিন্তু জলীয় দ্রবণে স্থায়িত্ব হয় না। অ্যালকক্সাইড আয়নে অ্যালকাইল পার্টি প্লাস আই ইফেক্টের জন্য O- কে ইলেকট্রন দেয়, O- কিন্তু নিতে চায় না, ফলে ওভাবে অ্যালকক্সাইড আয়ন দ্রবণে স্থায়ী হয় না, ফলে অ্যালকোহলগুলো আম্লিক ধর্ম দেখায় না। কিন্তু ফেনল থেকে উৎপন্ন ফেনক্সাইড যাকে বলে অনুবন্ধী ক্ষার, সে কিন্তু স্থায়ী হয় থ্রু রেজোনেন্স। এইটাই প্রথম কারণ বলবে OH মূলক বেঞ্জিন বলয়ের sp2 কার্বনের সঙ্গে সংযুক্ত আছে, তাই OH থেকে H সহজে নির্গত হয়, বেরিয়ে গেল H। নেক্সট স্টেপ ফেনক্সাইড আয়ন, এও স্থায়িত্ব লাভ করছে কার দ্বারা না রেজোনেন্সের দ্বারা। ফেনক্সাইড আয়নের স্থায়িত্ব পাচ্ছে রেজোনেন্সের দ্বারা, সেই রেজোনেন্সটাও দেখাচ্ছে কি করে। এই অক্সিজেন মাথায় উপস্থিত ইলেকট্রনটা বেঞ্জিন বলয়ে আকৃষ্ট হয়ে রেজোনেন্সে পার্টিসিপেট করছে, দেখো। তাহলে এই ইলেকট্রন যদি এখানে ডাবল বন্ড হয়, তাহলে এই বন্ডটা শিফট হয়ে কার্বনে চলে আসবে। এই ধরনের রেজোনেন্স তোমরা জানো। তাহলে এখানে মাইনাস হলো, অর্থাৎ অক্সিজেনের উপর উপস্থিত ইলেকট্রনটি বেঞ্জিন বলয়ে আবর্তিত হবে, কনজুগেশনে আসবে এবং রেজোনেন্সের দ্বারা স্থায়িত্ব লাভ করবে। এবং এখানে এলো এই ইলেকট্রনটি এই কার্বনের দিকে চলে এলো, মাইনাস। ঠিক এইভাবে চলতে থাকবে, অর্থাৎ রেজোনেন্সের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি মাইনাস হবে, এইরূপ একটি কনজুগেশন আমরা দেখতে পাবো। ফেনক্সাইড আয়নের ইলেকট্রনটা এখানে আবর্তিত হবে। ফলস্বরূপ ফেনক্সাইড আয়ন রেজোনেন্সের মাধ্যমে স্থায়িত্ব পায়, H+ আয়ন দ্রবণে স্থায়ী হয়, আম্লিক ধর্ম দেখায় ফেনল, যেখানে অ্যালকোহল দেখাতে পারে না। এই দুটো কারণ অবশ্যই তোমরা বলবে। নেক্সট আসছি প্রতিস্থাপিত ফেনলের আম্লিকতা এবং তার ক্রম ও ক্রম। প্রতিস্থাপিত ফেনলের আম্লিকতা কাদের বলে? প্রতিস্থাপক দুই রকমের হতে পারে। এটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী, ইলেকট্রন উইথড্রয়িং। ইলেকট্রন আকর্ষী গ্রুপ, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ EWG বলা হয়। EWG কারা না, সবচেয়ে তোমরা জানো নাইট্রো গ্রুপ, বন্ড সায়ানাইড গ্রুপ, হ্যালাইড গ্রুপ, এগুলো হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ফেনল আছে তার অর্থ প্যারা মেটা পজিশনে এই গ্রুপগুলোর। আর একটা 2 নম্বর কি, ইলেকট্রন বিকর্ষী গ্রুপ, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ EDG বলা হয়। ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কারা না, অ্যামিন গ্রুপ, লোন পেয়ার আছে, তারপরে কি OCH3 মিথক্সি গ্রুপ,
আর অ্যালকিল গ্রুপগুলো অর্থাৎ মিথাইল গ্রুপ, এদেরকে বলা হয় ইলেকট্রন বিকর্ষী গ্রুপ, এদের বলে ইলেকট্রন আকর্ষী গ্রুপ। ইলেকট্রন আকর্ষী গ্রুপ নিয়ে প্রথমে আলোচনা করি। ইলেকট্রন আকর্ষী গ্রুপ যদি ফেনলে থাকে, ফেনলে যদি ইলেকট্রন আকর্ষী গ্রুপ থাকে, অবস্থান করে EWG, তাহলে কিন্তু তার আম্লিকতা বৃদ্ধি পায়, আম্লিকতা বৃদ্ধি পায়। কারা থাকলে? নাইট্রো সায়ানাইড ক্লোরাইড থাকলে। কেন? তারা ইলেকট্রন বেঞ্জিনিং থেকে টানে। ইলেকট্রন যদি বেঞ্জিনিং এ টান পড়ে, সেই ইলেকট্রনের ঘাটতি অক্সিজেন কার উপর টান দেবে? হাইড্রোজেনের উপর সহজে H+ নির্গত হবে। এবং কাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়? সবচেয়ে এখানে কিন্তু মাথায় রাখবে, প্যারা, তারপরে অর্থ, তারপরে মেটা। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ নাইট্রো সায়ানাইড ক্লোরাইড যদি থাকে, যদি প্যারা পজিশনে থাকে সবচেয়ে বেশি হবে। তারপরে অর্থতে থাকলে হবে। অর্থতে কেন? অর্থ ইফেক্ট আছে। যদি নাইট্রো গ্রুপ এখানে থাকে, আমি দেখিয়েছিলাম আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড হয়। এই আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড যদি অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড যদি অর্থ পজিশনে নাইট্রো থাকে, মনে করো অর্থ পজিশনে, আচ্ছা পরে বলছি, প্যারা হলো তার অর্থ হলো তার মেটা, অর্থাৎ নাইট্রো গ্রুপ যদি প্যারা পজিশন থাকে তার আম্লিকতা সবচেয়ে বেশি হবে। তারপরে অর্থ পজিশন, তারপরে মেটা পজিশন। কেন না এই ধরনের গ্রুপগুলো, এটা মেটা ওরিয়েন্টিং গ্রুপ বলা হয়। কিন্তু মেটা ওরিয়েন্টিং গ্রুপ কোন কোন জায়গাতে ইলেকট্রন টানে? অর্থ আর প্যারা পজিশনে। এরা অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রন টানে। তাহলে প্যারা পজিশনে যে আছে, সে নাইট্রো গ্রুপ, তার প্যারা পজিশনে ওয়েট, এখান থেকে ইলেকট্রন টানবে। ফলে এই মেটা ওরিয়েন্টিং গ্রুপগুলি অর্থ প্যারা পজিশনে থাকলে তারা কিন্তু আম্লিকতা বেশি হয়। মেটা ওরিয়েন্টিং গ্রুপ অর্থ প্যারা পজিশন থেকে ইলেকট্রনগুলো টানে আর মেটা পজিশনে ওদের সাবস্টিটিউট ঘটায়, মেটা নির্দেশক বলা হয়। এখন আরেকটা কথা বলে দিই, প্যারা অর্থোনাইট্রোফেনল আর প্যারানাইট্রোফেনল। অর্থোনাইট্রোফেনল অপেক্ষা প্যারানাইট্রোফেনলের আম্লিকতা বেশি হয়। এই কোশ্চেনটা খুব আসে, মাথায় রাখতে হবে তোমাদের। কার আম্লিকতা বেশি? না, অর্থোনাইট্রোফেনল অপেক্ষা প্যারানাইট্রোফেনলের আম্লিকতা কেন বেশি হলো? কেন না, দুজনেই কিন্তু দুটো গ্রুপ, এরোনাইট্রো গ্রুপ, দুটো নাইট্রো গ্রুপে কিন্তু ইলেকট্রন উইথড্রয়িং বা আকর্ষী গ্রুপ। OH থেকে H সহজে বেরিয়ে যাওয়া সাপোর্ট করে এরা। কিন্তু এখানে আকর্ষণ করার সঙ্গে সঙ্গে আন্তঃআণবিক ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে অর্থোনাইট্রো। ফলস্বরূপ কি হয়? ফলস্বরূপ সমস্যা কি তৈরি হয়ে যাচ্ছে? না, H+ আর নির্গত করতে দিচ্ছে না কে? নাইট্রো গ্রুপ। ফলে তুলনামূলকভাবে কিছু অণু H+ দিতে পারে না বলে এর আম্লিকতা কম হয়। এক্ষেত্রে কিন্তু সেই বিষয়টা ঘটে না, কারণ অনেক দূরবর্তী আছে, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড এখানে তৈরি হয় না। ফলে OH সহজে নির্গত হতে পারে NO2 গ্রুপের প্রভাবে, ফলে আম্লিকতা বেশি হয়। ফেনল অপেক্ষা কিন্তু এদের সবচেয়ে প্যারানাইট্রোফেনল, তারপরে অর্থোনাইট্রোফেনল, তারপরে মেটানাইট্রোফেনল, তারপরে ফেনল। নাইট্রো গ্রুপ থাকা মানেই তার আম্লিকতা বেশি হবে, নরমাল ফেনল অপেক্ষা বেশি হবে। সায়ানাইড গ্রুপ থাকলেও একই কথা, নরমাল ফেনল অপেক্ষা সায়ানাইড ক্লোরাইড থাকলে ফেনল অপেক্ষা কিন্তু আর আম্লিকতা বেশি হবে। কেন না, ইলেকট্রন আকর্ষী গ্রুপ এরা। এবার উল্টোটা আরেকটা চলে আসি, ইলেকট্রন বিকর্ষী গ্রুপ। ইলেকট্রন বিকর্ষী কারা? না, একটা হচ্ছে অ্যামিন গ্রুপ, একটা হচ্ছে মিথক্সি গ্রুপ OCH3, আর একটা হচ্ছে মিথাইল গ্রুপ। এই তিনটে মনে রাখা তোমরা, মিথাইল গ্রুপ। এরা যদি বেঞ্জিন বলয় থাকে, এরা কি করে? ইলেকট্রন দান করে। ফেনল আছে, এখানে দিলাম CH3, কি হবে? প্যারাক্রেসল বলে। ফেনল অপেক্ষা আমি ফেনলের সঙ্গে তুলনা দেওয়া হলো। ফেনল আম্লিকতা কার বেশি হবে? প্যারাক্রেসল না ফেনলে? এখানে কিন্তু ফেনলের বেশি হবে। কেন? এই গ্রুপটা হচ্ছে ইলেকট্রন ডোনেটিং, ইলেকট্রন কিন্তু বেঞ্জিন বলয়কে দেবে।
ফলে এই ইলেকট্রন বেশি হয়ে যাচ্ছে, ফলে এখান থেকে ইলেকট্রন অক্সিজেনে ঠেলবে, ফলে অক্সিজেনে ঠেলে দেবে। অক্সিজেন কি করবে? অক্সিজেন তার যে ইলেকট্রন তড়িৎঋণাত্মকতা, সে যে হাইড্রোজেন থেকে ইলেকট্রনটা নিয়ে হাইড্রোজেনটাকে রিলিজ করেছিল H+ হিসাবে, আণবিক ধর্ম প্রদর্শন করেছিল, সেখানে তার প্রবণতা কিন্তু কমে যাবে। এই বন্ধন ভাঙার প্রবণতা কমিয়ে দেবে কে? এই CH3 বা NH2 বা OCH3, এই গ্রুপগুলো যদি থাকে, এরা কিন্তু OH থেকে H নির্গত হওয়ার প্রবণতা হ্রাস ঘটাবে, কারণ এরা ইলেকট্রন ডোনেট করতে পারে। ইলেকট্রন বিকর্ষী গ্রুপ, বেঞ্জিন বলে ইলেকট্রন দেয়, যে বেঞ্জিন বলে থেকে ইলেকট্রন নেয় না। তাই এই ক্রম যদি একটা দেওয়া হয়, তাহলে ফিনলের সবচেয়ে বেশি হবে। এর ক্রম অর্থ, তারপরে প্যারা, তারপরে মেটা। কেন না? অর্থ পজিশন অনেক কাছে থাকে, এর প্রভাব অর্থাৎ অর্থ পজিশনে যে থাকবে তার মধ্যে সবচেয়ে কম হবে, প্যারা পজিশনে তারপরে মেটা। তাই এখানে আম্লিকতার ক্রম অনুযায়ী যদি সাজানো হয়, তাহলে মেটা পজিশনে যে আছে, আমি মনে করো CH3 দিয়ে দিচ্ছি, তারপরে আসবে কে? প্যারা পজিশনে CH3 সবচেয়ে কম হবে অর্থ পজিশনে যদি CH3 থাকে। একদম কাছে আছে, ফলে ইলেকট্রন সহজে দেবে, OH থেকে বেরোবে না। দূরে আছে, OH কিছুটা হলেও দেবে। আর মেটা পজিশনে থাকলে কি হয়? তো এর যারা ইলেকট্রন বিকর্ষী গ্রুপ হয়, তারা ইলেকট্রন কোথায় কোথায় বাড়ায় না, অর্থ আর এর রেসপেক্টে মেটা পজিশন, অর্থ আর প্যারাতে বৃদ্ধি করে, মেটাতে তো বৃদ্ধি করে না। ফলস্বরূপ এখানে ইলেকট্রন বিকর্ষী গ্রুপ হওয়া সত্ত্বেও কিন্তু মেটা পজিশনের কিন্তু আম্লিকতা এই গ্রুপগুলো হ্রাস করতে পারে, তুলনামূলকভাবে কম পারে। তাই আম্লিকতা ফেনলের চেয়ে কিছুটা কম, তারপরে প্যারা, তারপরে অর্থ। এখানে যে ক্রমটা দিয়েছি, এরা ইফেক্ট করে, অর্থ পজিশনের ইফেক্টটা বেশি। অর্থ পজিশনে যদি ইলেকট্রন ডোনেটিং বা EDG গ্রুপ থাকে, তার আম্লিকতা সবচেয়ে কম হবে। এগুলোকে প্র্যাকটিস করবে, পড়বে, বুঝবে যে নাইট্রো গ্রুপ বা গ্রুপগুলো, অর্থাৎ ইলেকট্রন আকর্ষী গ্রুপ না বিকর্ষী গ্রুপ আছে। ইলেকট্রন আকর্ষী গ্রুপ হলে তারা কিন্তু ফেনলে প্রতিস্থাপিত ফেনল, মানে কি, এরা এই গ্রুপগুলো বেঞ্জিন বলয়ে আছে OH গ্রুপের সঙ্গে, তাদের ইফেক্টটা কি? ইলেকট্রন আকর্ষী গ্রুপ হলে তারা আম্লিকতা বৃদ্ধি করে, আর ইলেকট্রন বিকর্ষী হলে আম্লিকতা হ্রাস করে। এরা বৃদ্ধি করে, আম্লিকতা মনে রাখার চেষ্টা করো, EWG বৃদ্ধি করে আর EDG হ্রাস করে। এই পর্যন্ত তাহলে আজকের, আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, বুঝতে পেরেছো তোমরা। পরের ক্লাস ফেনলের রাসায়নিক বিক্রিয়া। ধন্যবাদ সকলকে।